আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমাদের আইসিটির যে থার্ড চ্যাপ্টার ছিল সংখ্যা পদ্ধতি। তো এই চ্যাপ্টারে আমরা ফার্স্ট হচ্ছে ২টা চ্যাপ্টার শেষ করে ২টা ক্লাস শেষ করছিলাম। যে ২টা চ্যাপ্টার আমাদের মূলত ছিল সংখ্যা পদ্ধতির যে বেসিক থাকে সংখ্যাকে স্থানান্তর। তো সেই স্থানান্তরটা আমরা শেষ করেছিলাম। যেমন বুলিয়ান থেকে যেকোনো হচ্ছে বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে এনি কাইন্ড অফ যে আদার্স কাইন্ড অফ সংখ্যা পদ্ধতি আছে সেগুলোতে রূপান্তর বা নিজেদের মধ্যে যে রূপান্তরগুলো আছে বা ইন্টারচেঞ্জিং যেগুলো আছে। তো এটা করার পর আজকে আমরা যে নতুন চ্যাপ্টারটা শুরু করব বা নতুন যে পার্টটা শুরু করব সেটা হচ্ছে আইসিটি এর সেকেন্ড পার্ট। ফার্স্টের পার্টটা যেরকম ইম্পর্টেন্ট, সেকেন্ড পার্টটা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। সো এই পার্টে আসলে কি হয়? সো এই পার্টে হয় আমরা ফার্স্টের দিকে কি জেনেছি যে ইলেকট্রনিক কম্পোনেন্টে কিভাবে কাজ করে। আমরা জেনেছি যে সবগুলোই হচ্ছে বাইনারিতে কাজ করে ইয়েস আর নোতে। তাই না? তো সেখান থেকে কিভাবে কাজ করে অন্যান্য সংখ্যাগুলো কিভাবে নেয় ওইটা হচ্ছে আমরা জাস্ট দেখেছি। বাট এবার আমরা যে পদ্ধতিতে দেখব সেটা হচ্ছে কম্পিউটার ভিজুয়ালাইজ করব। কম্পিউটার কিভাবে এগুলোকে কাজ করে। আমরা হচ্ছে দাগ টানবো, বিভিন্ন সত্য সারণী করব এবং বিভিন্ন ধরনের প্যারালাল সংযোগ করব এদের মাঝে, বিভিন্ন গেট ইউজ করব। গেট ইউজ করে দেখব যে আসলে কাজগুলো কিভাবে হয়। তো চলো কথা না বলে আমরা হচ্ছে সেই কাজগুলো শুরু করি বা কিভাবে ইউজ হয় সেগুলো আমরা শুরু করি। তো দেখো ফার্স্টে আমাদের যে চাপটা সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো এখানে কি বলছে? বুলিয়ান অ্যালজেব্রার উদ্ভাবক হলেন প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল। জর্জ বুল সর্বপ্রথম গণিত এবং যুক্তির মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন। গণিত ও যুক্তির উপর ভিত্তি করে এক ধরনের অ্যালজেব্রা তৈরি করেন, যাকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। সুতরাং এটা কে তৈরি করেন? জর্জ বুল গণিত এবং অ্যালজেব্রার উপর ভিত্তি করে একটা সংখ্যা পদ্ধতি তৈরি করেন। ওকে, এর আগে হচ্ছে তোমরা যারা আছো আমাকে একটু জানিয়ে দেবে লাইফটা ক্লিয়ার কিনা বা ক্লাসটা ক্লিয়ার কিনা, এবং তোমাদের যে কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় এবং আমার সাথে সাথে তোমরা পড়াটা চাইলে রিপিটও করতে পারো, কারণ এই পার্টটা একটু মোটামুটি হার্ড না বলতে বলতে বেসিকটা একটু ক্লিয়ার থাকলে তোমাদের এটা সহজ হবে বুঝতে। ওকে, সো চলো আমরা শুরু করি। তো এক ধরনের অ্যালজেব্রা তৈরি করেন যাকে নাম দেন কি? বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা মূলত লজিক, সত্য এবং মিথ্যা দুটি স্তরের উপর ভিত্তি করে হয়, হ্যাঁ অথবা না, ট্রু এবং ফলসের উপর ভিত্তি করে হয়। অপরদিকে সকল ডিজিটাল ডিভাইস বাইনারি পদ্ধতিতে কাজ করে। এই ডিজিটাল ডিভাইসগুলো গাণিতিক এবং যুক্তিমূলক কাজ করার জন্য বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহৃত হয়। বুলিয়ান অ্যালজেব্রা সত্য এবং মিথ্যাকে যথাক্রমে বাইনারি ১ এবং 0, অর্থাৎ ওই যে বাইনারিতে যে আমরা ২টা সংখ্যা পদ্ধতি পড়েছিলাম ১ এবং 0, এই সংখ্যা পদ্ধতি পরিবর্তন করে ডিজিটাল ডিভাইসের সকল গাণিতিক সমস্যা বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সমাধান করা হয়। ডিজিটাল ডিভাইসে কোনো সার্কিটে বিদ্যুতের উপস্থিতিকে অন ধরা হয় এবং বিদ্যুতের অনুপস্থিতিতে কী ধরা হয়? 0। ডিজিটাল সার্কিটের যে ভোল্টেজ লেভেল আছে সেটা 0 থেকে 0.8 ভোল্টের লজিক গেটকে 0 ধরা হয় এবং ভোল্টেজ 2 থেকে 5কে কী ধরা হয়? 1। অর্থাৎ 0 থেকে 0.8 যদি থাকে সেক্ষেত্রে কী করবে? এটা অন হবে না বা সেটা চলবে না। বাট 2 থেকে যদি 5 এর মধ্যে থাকে এটা চলবে। তো দেখো এখানে কী ধরা হয়? 0 থেকে 0.8 যেটা এটাকে ধরা হয় সংজ্ঞায়িত বা অফ, এটাকে ধরা হয় অসংজ্ঞায়িত। এরপর 2 থেকে 5 যে আছে এটাকে ধরা হয় সংজ্ঞায়িত, বাট এটাকে আমার অন হিসেবে ধরা হয়, তাই না? চলো পরবর্তীতে আমরা দেখি বুলিয়ান অ্যালজেব্রার কিছু বৈশিষ্ট্য আছে। সো এখানে 2টা সংখ্যা ইউজ হয়, আমরা বলছিলাম বাইনারি 2টা সংখ্যা কি কি? 0 অ্যান্ড 1। সুতরাং এখানে 0 এবং 1 ইউজ হয়। বুলিয়ান অ্যালজেব্রা শুধু 0 এবং 1 নিয়ে কাজ করা হয়, তাই বুলিয়ান অ্যালজেব্রাকে দশমিক অ্যালজেব্রার সাথে তুলনা করা অনেক সহজ একটি পদ্ধতি। সো এটা যদি আমরা প্রচলিত যে পদ্ধতি আছে বা দশমিক যে সংখ্যা পদ্ধতি তার সাথে যদি তুলনা করতে যাই তাহলে এটা খুবই সহজ, কারণ এটাকে কি করা হয়? এটাকে খুবই সিম্পলি সিম্পলি এটাকে হচ্ছে লজিক গেটে দেওয়া যায় এবং এই গেটে কাজ করানো যায়। বুলিয়ান অ্যালজেব্রা কোনো ধরনের ভগ্নাংশ, লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় না, কারণ এগুলো খুব ইউজ করা ডিফিকাল্ট। আর আমরা এখানে শুধু 0 আর 1 ইউজ করতেছি, তাই এখানে কোনো দশমিকের বাইরে কোনো কিছু হচ্ছে ভগ্নাংশ বা হচ্ছে গাণিতিক যোগ বিয়োগ, দেখো এই যে লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা, কাল্পনিক মানে হচ্ছে জটিল যে সংখ্যাটা আছে বা যেটা বাস্তবে এক্সিস্ট করে না, তো এরকম সংখ্যা ইউজ করা যায় না। বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র যৌক্তিক যোগ, গুণ ও পূরকের মাধ্যমে সলভ করা যায়। শুধুমাত্র যৌক্তিক যোগ যেগুলো লজিক্যাল, সেই যোগগুলো এর মাধ্যমে এটাকে কী করা যায়? পূরণ করা যায়। বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ধরনের জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না। সুতরাং আমাদের এখানে দেখলাম যে কিছু কিছু লিমিটেশনস আছে যোগ বিয়োগের ক্ষেত্রে বা গুণ ভাগের ক্ষেত্রে। তো লিমিটেশনসগুলোর মধ্যে আমরা যে লিমিটেশনসগুলো দেখলাম সেই লিমিটেশনসগুলোর মধ্যে সবথেকে বেশি যে এফেক্টিভ সেগুলো হচ্ছে, তাহলে এগুলো যেহেতু করা যায় না এগুলো তাহলে করি কি দিয়ে, তাই না? এগুলো যে করা যায় না, এই পোর্শনগুলো আমার যদি দরকার হয় তখন আমরা কী করবো? সেটা হচ্ছে আচ্ছা বুলিয়ান যোগ বিয়োগ দিয়ে, বুলিয়ান যোগ বিয়োগ দিয়ে। এটা আবার কোনটা? বুলিয়ান যোগ বিয়োগ আমরা 3.1 যেটা করে আসছি সেটা, এটা হচ্ছে 3.2, অর্থাৎ আমরা 2 ক্লাস বাকি যে 2 ক্লাস ছিল সেই 2 ক্লাসে যতগুলো করে আসছি সেটা হচ্ছে আমাদের বুলিয়ান যোগ বিয়োগ। ওকে,
চলো পরবর্তীতে আমরা যাই। বুলিয়ান অ্যালজেব্রা, দশমিক অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমাদের যে মানগুলো আছে সেগুলো হচ্ছে 0 আর 1 এর মধ্যে থাকে, আর দশমিক অ্যালজেব্রায় 0 থেকে 9 এই পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে হয়ে থাকে। দশমিকের জন্য কি থাকে, 0 থেকে 9 এই পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে হয়ে থাকে। অ্যান্ড বুলিয়ানের ক্ষেত্রে আমাদের আচ্ছা 3জন, ওকে ওকে আচ্ছা। তোমাদের কাছে হচ্ছে ক্লাসটা স্পষ্ট না থাকলে হচ্ছে আমাকে জানাও, বা কে কোন কলেজ থেকে আসে জানাও আমাকে। আচ্ছা, তো দেখো এখন তাহলে আমাদের কি বুলিয়ান অ্যালজেব্রা, জ্যামিতিক অ্যালজেব্রা। তো এটা দেখলাম হচ্ছে 0 আর 1, এটা দেখলাম 0 থেকে 9 এর মধ্যে। বুলিয়ান অ্যালজেব্রার কাজ তুলনামূলক সহজ, আর জ্যামিতিক অ্যালজেব্রার কাজটা তুলনামূলক কঠিন। বুলিয়ান অ্যালজেব্রা শুধু 0 আর 1 ব্যবহার করতে হয়, অন আর অফ, সুতরাং এটা খুবই সহজ। বাট জ্যামিতি যখন দশমিকটা ব্যবহার করবো তখন হচ্ছে কি এটাকে 0 1 কনভার্ট করতে হয়, তখন দেখতে হয় কোনটা অন কোনটা অফ, এগুলো ক্যালকুলেশন করে পরে আমাদের সামনের দিকে আগাতে হয়। এবার দেখো শুধুমাত্র যোগ বিয়োগ গুণ পূরকের কাজ করা যায়, আর এইখানে আমাদের কি করা যায়, সব করা যায়, যোগ বিয়োগ গুণ ভাগ সহ সব করা যায় এটাই। ওকে, এখানে কি শুধু যোগ বিয়োগ আর পূরকের কাজ। পূরক হচ্ছে অনকে 0 করে দেয়, 0কে অন করে দেয়, এটাকে বলা হয় পূরক। তো এটা হচ্ছে যোগ বিয়োগ আর হচ্ছে পূরকের ক্ষেত্রে কাজ করে, আর এটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সকল ক্ষেত্রেই কাজ করে। জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না, তবে এখানে আমাদের কি জ্যামিতিক এবং ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায়, কারণ নর্মাল পদ্ধতি এটা। নর্মাল কোনটা, হচ্ছে দশমিক, আমরা যেটা ইউজ করি ডেইলি লাইফে। সো এই ডেইলি লাইফের ইউজেই তো আমরা যে দশমিক সংখ্যা পদ্ধতির এগুলো শিখছিলাম, তাই না? সুতরাং এখানে হচ্ছে আমাদের এটা কি জ্যামিতিক যেটা আছে আর দশমিকের যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আছে এগুলো করা যায়, বাট এইটাই করা যায় না। আচ্ছা, পরবর্তী দেখি, বলছে বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তি। ভিত্তি কোনগুলো ছিল? আমাদের যখন হচ্ছে সংখ্যা পদ্ধতি পড়ছিলাম, ভিত্তি ছিল যেটা বেস থাকে বা নিচে যেটা থাকে ওইটা। তো এখানে ভিত্তি কি আমরা দেখি, বুলিয়ান অ্যালজেব্রা মূলত লজিক সত্য অথবা মিথ্যা, ট্রু ফলস, এই দুটি স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। অপরদিকে সকল ডিজিটাল ডিভাইসে বাইনারি পদ্ধতিতে চলায়, তার কারণেই এই গাণিতিক এবং যুক্তিমূলক কাজ করার জন্য এই বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহৃত হয়। সুতরাং এইখানে যদি আমাদের ভিত্তি বলি, সেই ভিত্তিটা কি? ভিত্তিটা মূলত হচ্ছে ট্রু ফলস বা ইয়েস নো। ওকে, ট্রু ফলস, এই দুটো হচ্ছে এবার ভিত্তি। আগেরটা আমরা দেখছিলাম ভিত্তি ছিল দশমিকের জন্য ছিল 10, বাইনারির জন্য ছিল 2, হেক্সাডেসিমাল সংখ্যার জন্য ছিল 16, অ্যান্ড ডেসিমালের অক্টালের জন্য ছিল 8। বাট এবার আমাদের ভিত্তি কি? ট্রু অ্যান্ড ফলস। আচ্ছা, যেমন বুলিয়ান অ্যালজেব্রা অপারেটর, কিছু কিছু অপারেটর আছে। সো এই অপারেটরগুলো এবার আমরা কাজ দেখব। তো ফার্স্টেই আমি হচ্ছে নর্মাল লাইফের যে যোগ বিয়োগ গুণ ভাগ আছে সেগুলোর সাথে কিছু তুলনা করবো। যেমন হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার 3 ধরনের অপারেশন থাকে, কি? অ্যান্ড অপারেশন, অর অপারেশন, নট অপারেশন। আমরা যদি আজকে এই 3টা বুঝতে পারি, এটাই হবে আমাদের জন্য অনেক বা অনেকটুকু প্রাপ্তি, কারণ এইটাই হচ্ছে মেইন। ওকে, এই চ্যাপ্টারের মেইনই হচ্ছে এই 3টা। এইগুলো বলা হয় বেসিক বা মৌলিক গেট, বেসিক গেট বা মৌলিক গেট। তো অ্যান্ড অপারেশনটা কেমন হয়? এ এন ডি, অ্যান্ড অপারেশনটা হয় এ আর বি এর দুইটার গুণফল। গুণফল বলতে গুণফলটা ওইভাবে হয় না, এটা হচ্ছে মূলত এইভাবে হয়। ধর আমার কাছে এরকম একটা সার্কিট আছে, তো সার্কিট হচ্ছে এখান থেকে এসে একটা ব্যাটারির সাথে যুক্ত। ব্যাটারিটা অন অফ করবো আমি, তো ব্যাটারিটা আমি অন্যভাবে আঁকি। ব্যাটারিটা হচ্ছে আমি এইভাবে আঁকি যে এটা একটা ব্যাটারি। আচ্ছা, ধরলাম এটা একটা ব্যাটারি। তো এই ব্যাটারিটা এইভাবে এমনভাবে যুক্ত, এটা হচ্ছে শ্রেণীতে যুক্ত। ওকে, তো অ্যান্ড গেটটা আসলে কিসে যুক্ত? শ্রেণী। শ্রেণীতে যুক্ত। ওকে, তো দেখো আমি যদি এইখানে ধরলাম আমি এ আর বি দুইটা ইনপুট আছে, তো একটাকে যদি আমি অন করি, আরেকটা আমার কী হবে? অন করতে হবে, বা এটাকে যদি আমি অন করি তার মানে এটা এরকম হয়ে যাবে, আরেকটাকে অন করলে পুরো বর্তনীটা আমার ফিল আপ হয়। সেই দুটো আসলে গুণ আকারে কাজ করে। ওকে, সো এটা হচ্ছে মূলত শ্রেণীভাবে হয়। আর যদি আমি বলি প্যারালাল, অর্থাৎ যদি এরকম থাকে, ধরো এইখানে হচ্ছে আমাদের চাবিটা বা কে। ওকে, এটা থাকে হচ্ছে প্যারালাল, অর্থাৎ যে কোনো একটা যোগ করলেই হচ্ছে আমার এটা দিয়ে কারেন্টটা পাস হবে, আর এটা হচ্ছে কারেন্ট পাস হতে হলে আমার দুইটাকেই যোগ করতে হবে, দুইটাকেই কানেক্ট করতে হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট, অ্যান্ড এটা হচ্ছে আমাদের অর গেট। ওকে, এই দুইটার মনে রেখো, এটা অ্যান্ড গেটে আমাদের দুইটা কানেক্ট করলে এভাবে থাকে, শ্রেণীতে দুইটা কানেক্ট করলে পরেই আমাদের কারেন্টটা ফ্লো হয়। অ্যান্ড অর গেট হচ্ছে যে কোনো একটা কানেক্ট করলে আমাদের ফ্লো হয়, কারণ ওর একটা যাওয়ার লাইন পেয়ে যাবে, প্যাথ পেয়ে যায়। ওকে, ডান। এবার আসি নট গেট কী করে। নট গেটটা হচ্ছে মূলত এরকম থাকে, এই দিক থেকে ধরো একটা কারেন্ট আসতেছে, কারেন্টটা যদি অন হয় তাহলে নট গেট এই পাশে গিয়ে অফ হয়ে যায়, আবার এই পাশে যদি অফ হয় নট গেট এই পাশে গিয়ে অন হয়ে যায়। অর্থাৎ নট গেট কী করে? জিরোকে অন করে, জিরোকে অন করে দেয় আর অনকে অফ করে দেয়।
ওকে, অফকে অন করে দেয়, অনকে অফ করে দেয়, এটা হচ্ছে নট গেটের মূল কাজ। এবার দেখি তাহলে নট গেটটাকে দেখালাম আমরা ওভাবে, আর অ্যান্ড গেট কী করে? আচ্ছা তাহলে আমার দেখি, হ্যাঁ অ্যান্ড গেট হচ্ছে দুটো যোগ করে, অর গেট আমার কী করে? এ প্লাস বি দুটো যোগ করে, আর নট গেট আমার কি? নট গেট হচ্ছে এ কে নট করে দেয় বা বি কে নট করে দেয়, এভাবে। ওকে, যাই থাকুক আমার সেটা কী করে দেবে? নট করে দেবে। এবার যাই বলছে বুলিয়ান চলক। তো বুলিয়ান চলকগুলো কী কী? দেখো, বুলিয়ান অ্যালজেব্রার যে রাশির মান পরিবর্তনশীল তাকেই বলা হয় বুলিয়ান চলক, যেমন হচ্ছে ওয়াই। আবার দেখো, যে মানগুলো আমি বলছি পরিবর্তন হয়, তো দেখো আমি যদি এক্স ধরি একটা, আমি যদি এভাবে লিখি এ প্লাস বি, এ এবং বি এর বিভিন্ন মানের কারণে এক্সটা পরিবর্তন হয়, তাই না? যেহেতু এ এবং বি এর বিভিন্ন মানের জন্য এক্সটা পরিবর্তন হয়, তাহলে এটাকে কি বলা হয়? চলক। আর বুলিয়ান চলক কেন বলছে? কারণ এখানে পরিবর্তনটা হয় জিরো এবং অনের উপর ভিত্তি করে, জিরো এবং অনের উপর ভিত্তি করে আমাদের পরিবর্তনটা হয়, সুতরাং এই জন্য হচ্ছে এটা বুলিয়ান চলক। বাট চলকটা যেহেতু হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার যে সংখ্যা আছে সেই সংখ্যার উপর ভিত্তি করে হয়, সুতরাং এটা হচ্ছে বুলিয়ান চলক। আচ্ছা, বুলিয়ান ধ্রুবক। ধ্রুবকটা কি? যেটা হচ্ছে পরিবর্তন হয় না। ধরো এখানে আমি ধরে দিলাম সবসময় অন থাকবে, যোগ অন থাকবে, মানে এই বর্তনীটা যাই হোক না কেন এটা অন হবে। তো এরকম যদি থাকে তাহলে এই বর্তনী এটা কি? এই যে এই অনটা আছে এটাকে বলা হয় বুলিয়ান ধ্রুবক। যেহেতু আমার জিরো আর অন হয়েই থাকে, ধ্রুবকটা অলওয়েজ যদি জিরো আর অনের মধ্যে থাকে তখন এটা বলা হয় বুলিয়ান ধ্রুবক। ধ্রুবকটা যদি জিরো আর অনের মধ্যে থাকে তখন এটাকে কি বলা হয়? বুলিয়ান ধ্রুবক। ওকে, সুতরাং যে রাশি পরিবর্তনশীল নয়, অপরিবর্তনশীল, তাকে বলা হয় বুলিয়ান ধ্রুবক। বাট এইখানে আরেকটা কাহিনী হচ্ছে যে বুলিয়ান ধ্রুবকটা সবসময় জিরো আর অনের মধ্যে হবে। বুলিয়ান পূরক। বুলিয়ান পূরক হচ্ছে যদি কোনো চলক জিরো অথবা অনকে জিরো থেকে অন অথবা অন থেকে জিরো করে দেয় তাকে বলা হয় বুলিয়ান ধ্রুবক। অর্থাৎ এ থাকলে এটাকে আমরা করে দেয় কি? এ বার অথবা এ প্রাইমও লেখে এটাকে। ওকে, এ থাকলে করে দেয় কি? এ বার অথবা এ প্রাইমও লেখে এটাকে। সুতরাং বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান যে পূরক আছে সেটা কি করে? এ কে এ প্রাইম বা এ বার করে দেয়। এখন এ জিরো হতে পারে অথবা অন হতে পারে, অন থাকলে জিরো করে দেয়, জিরো থাকলে অন করে দেয়, এটাই হচ্ছে ওর কাজ। পরবর্তীতে আমরা যাই, বলছে বুলিয়ান এলজেব্রার মৌলিক কিছু অপারেশন। তো মৌলিক অপারেশন আমরা একটু কি কি দেখলাম? যৌক্তিক গুণ, যেটা হচ্ছে অ্যান্ড গেট ছিল, কি করে? দুটাকে মাল্টিপ্লিকেশন করে এ ইন্টু বি। আচ্ছা, যৌক্তিক যোগ, যেটাকে আমরা দেখছিলাম অর অপারেশন, কি করে? এ আর বি যোগ করে, একটু আগে আমরা দেখে আসছি। আচ্ছা, যৌক্তিক পূরক, যেটা কি করে? নট অপারেশন, এ কে এ বার করে দেয়, বি বার করে দেয়। কোথায় দেখে আসছিলাম আমরা এটা? এই যে এখানে দেখে আসছিলাম যে অর কি করে? দুটা যোগ করে, অ্যান্ড কি করে? দুটা গুণ করে, আর নট কি করে? এ আর বিকে পূরক করে দেয়। ওকে, আচ্ছা, বুলিয়ান স্বতঃসিদ্ধ, অর্থাৎ বুলিয়ানকে আমরা হচ্ছে স্বতঃসিদ্ধ করব। তো বলছে কি যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ, যেটা হচ্ছে অর, অর্থাৎ যোগের মাধ্যমে যে বুলিয়ান অপারেশনটা কাজ করে সেটা হচ্ছে অর, গুণের মাধ্যমে যে বুলিয়ান অপারেশনটা কাজ করে সেটা হচ্ছে অ্যান্ড পূরকের মাধ্যমে যে বুলিয়ান অপারেশনটা কাজ করে সেটা হচ্ছে নট। বুলিয়ান অ্যালজেব্রায় যে সমস্ত গাণিতিক কাজ শুধুমাত্র যৌক্তিক উপায়ে গুণ, ভাগ এবং পূরকের মাধ্যমে করা হয়, এবং সেই কাজগুলো যদি আমরা করে থাকি কি কি গেটের মাধ্যমে দিয়ে? অর গেট, অ্যান্ড গেট এবং হচ্ছে নট গেট। তো এই গেটগুলোর মাধ্যমে যে আমরা এই কাজগুলো করে থাকি এইগুলোকে আমরা বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। কি বলা হয়? বুলিয়ান স্বতঃসিদ্ধ। আচ্ছা, বলছে কি যোগের স্বতঃসিদ্ধতা। এবার দেখবো আমরা যোগটা কিভাবে করি। তো দেখো বলছে কি যৌগিক যোগের সময় বুলিয়ান অ্যালজেব্রা যেসব নিয়ম মেনে চলে তাকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। আচ্ছা, যৌগিক যোগের সময় বুলিয়ান চলকগুলির মান অর গেট অর্থাৎ প্লাস অপারেশনে থাকে ব্যবহার হয় এবং প্রচলিত যোগের চিহ্ন নয়। বুলিয়ান অ্যালজেব্রায় যে চিহ্নের যৌক্তিকতা যোগ হিসেবে করা হয় তাকে যৌক্তিক চারটি নিয়মে যোগ করা হয়। যেমন এই যে এটা পাশের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে যে বুলিয়ান অ্যালজেব্রা যৌক্তিক যোগের কমপক্ষে একটির মান অন হলেই সেটি অন হবে অথবা জিরো হবে। এখন এই জিনিসটা কি যে বলছে এখানে কি যে বুলিয়ান অ্যালজেব্রা যে কোনো একটার মান, দুইটার মধ্যে যে কোনো একটার মান অন হলেই সেটা অন হবে অথবা জিরো হবে। ওকে, যদি দুটোই জিরো থাকে তখন জিরো হবে, বাকি সবসময় অন থাকবে। তো এটা আমরা করবো হচ্ছে আমরা যে একটু আগে লজিক গেটটা দেখে আসলাম ওইটা দিয়ে। তো আমরা বলছিলাম যে এইখানে কি থাকে? সমান্তরাল থাকে, তাই না? আচ্ছা, ধরলাম এটা কি? আচ্ছা, ধরলাম এই চাবিটা আমি অন করে দিছি। আচ্ছা, তো এখন হচ্ছে এইখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এটা অন করলে এই দুটো হচ্ছে তারটা সংযোগ হয়ে যায়, অফ করলে হচ্ছে তারটা এরকম থাকে। আচ্ছা, তো দেখো আমি যদি বলছি কি ফার্স্ট এটা জিরো প্লাস জিরো মানে দুটোই অফ, তার মানে কিটা অফ। এবার দেখো জিরো প্লাস অন অর্থাৎ এটা জিরো অ্যান্ড বিটা ওয়ান, মানে বিটাকে আমি সংযোগ করে দিলাম, তখন আমার কি এটাতে কারেন্ট ফ্লো হতে পারবে। সুতরাং এই সিস্টেমটা কি এবার? সিস্টেমটা এবার অন বা চলতেছে, সুতরাং এটা মান কি আসছে? ওয়ান বা চলতেছে। অন জিরো মানে এটাকে আমি এটাকে যোগ করে দিলাম, বিটাকে আমি আর কানেক্ট করলাম না, তখন আমার কি? তখন দেখবা সিস্টেমটা চলতেছে, সুতরাং এটা কি?
অন, অন আর অন, এ আর বি দুইটাকে আমি যদি অন করে দিই তখন আমার কি হবে, সিস্টেমটা অটোমেটিক চলবে। সুতরাং এর জন্য 1। আচ্ছা, সো এই যে কাজটা যে আমি বর্তনী দিয়ে করলাম, এই কাজটাই তোমাকে এখানে বলে বুঝাইছে যে বুলিয়ান অ্যালজেব্রায় দুটি যে মান থাকে সেই দুটির মধ্যে যদি একটি অন্তত 1 হয় তাহলেই আমার এই যে বুলিয়ানের অ্যালজেব্রার যে সিস্টেমটা আছে সিস্টেমটা চলবে, সিস্টেমটা অন থাকবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তীতে আমরা দেখি। আচ্ছা, এবার সে গুণের ক্ষেত্রে সেম কথা। যৌক্তিক গুণের সময় বুলিয়ান অ্যালজেব্রার যেসব নিয়ম মেনে চলে তাকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। যৌক্তিক গুণের সময় বুলিয়ান চলকগুলোর মান অ্যান্ড অথবা ডট দিয়ে প্রকাশ করা হয়। যৌক্তিক গুণের 4টি নিয়ম প্রচলিত আছে, এই 4টা। এবং এখানে বলছে কি ডানের পাশের বুলিয়ান স্বতঃসিদ্ধ থেকে বলা যায় যে, এই যে এটা করছে এটা থেকে বলা যায় যে যৌক্তিক গুণের ক্ষেত্রে কমপক্ষে একটির মান 0 হলেই, যদি একটার মানও কোনো রকম 0 হয়ে পড়ে তাইলে ওই সিস্টেমটা কি হবে, ফল করবে বা সিস্টেমটার মান 0 থাকবে। ওকে, তো এটা কিভাবে করব, এটা যে আমরা একটু আগে দেখেছিলাম অ্যান্ড গেটের মাধ্যমে যেটা আমরা করছিলাম, তো এইখানে করি। অ্যান্ড গেটে কি থাকে, সংযোগ, শ্রেণী সংযোগে থাকে। কি দেখো, ফার্স্ট এটা হচ্ছে দুইটাই 0, মানে দুইটাই অফ, সুতরাং এখানে কোনো কারেন্ট ফ্লো হতে পারবে না। পরটা দেখো, এটা 0 অ্যান্ড পরেরটা, এটা হচ্ছে এ লাইন, এটা হচ্ছে বি এর লাইন, এটা এ এটা বি। দেখো এ অফ বাট বি হচ্ছে আমার অন করে দিচ্ছে, বাট এখান থেকে তো কারেন্ট আসতেই পারতেছে না, সুতরাং এটা কি অফ থাকবে বা সিস্টেমটাও অফ। আচ্ছা, এবার দেখো এ অন বাট বি 0, তার মানে কি এইখান থেকে কারেন্ট আসতেছে ঠিকই, বাট এখান থেকে যাইতে পারতেছে না। যাইতে না পারার কারণ কি, এটাও অফ। বাট এইখানে দেখো অন অন, অর্থাৎ দুটোই আমি অন করে দিছি। দুটোই অন করে দিলে আমার কি হবে, সম্পূর্ণ বর্তনীটা পূরণ করছে। সম্পূর্ণ বর্তনীটা যদি পূরণ করে দেন, এটা আমার কি, এটা আমার হচ্ছে সিস্টেমটা চলতেছে বা সিস্টেমটা অন আছে এরকম। ওকে, পরবর্তী দেখো বলছে পূরকের বুলিয়ান স্বতঃসিদ্ধ। তো পূরকের বুলিয়ান স্বতঃসিদ্ধটা কিরকম হয় বলছে, যৌক্তিক পূরকের সময় বুলিয়ান অ্যালজেব্রার যেসব নিয়ম মেনে চলে তাকে পূরকের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। যৌক্তিক পূরকের ক্ষেত্রে বুলিয়ান চলকগুলোর উপর এই যে এটা দিয়ে প্রকাশ করা, অর্থাৎ এ থাকলে এর প্রাইম, আচ্ছা অ্যালজেব্রা পূরকার হয়, অর্থাৎ 0 থাকলে অন হয়, অন থাকলে 0 হয়। তো এখানে কিছু জিনিস আছে যেটা হচ্ছে বুলিয়ান উপপাদ্য, যেটা আমরা পরে পড়বো, ডি মর্গান উপপাদ্য, যেটা আমরা পরে পড়বো, দ্বৈত নীতি, এটাও আমরা একটু পরে পড়বো। বাট এটা একটু দেখি কি বলছে। এটা বলছে, এটা ধরো আমার একটা চাবি, বর্তনীতে বর্তনী থাকে হচ্ছে এরকম। আচ্ছা, এটা কি করে, এটা করে মূলত যখনই কোনো কিছু এই গেট দিয়ে যায়, ধরো এখান থেকে এ গেছে, এর মান যদি অন হয় তাহলে এই গেটে গিয়ে এর মান 0 হয়ে যাবে। অর্থাৎ এইখানে যদি কেউ কারেন্ট ফিল করে, এইখানে হাত দিলে কেউ কারেন্ট ফিল করবে না। এবার সেইখানে যদি 0 থাকে, তো এইখান থেকে কারেন্টটা আসতেছে না, বাট এইখানে আসার পর কারেন্টটা বিপরীতমুখী হয়ে আসা শুরু করছে, তখন এইখানে কি অন হয়ে যাবে। ওকে, কারেন্টটা ব্যাকওয়ার্ড ফ্লো করা শুরু করবে, তাহলে এইখানে অন হবে, বা এইখানে কারেন্ট ধরলে কারেন্ট লাগবে, বা এইখানে ধরলে কারেন্ট লাগবে না। ওকে, তো বুলিয়ানে কিছু আমরা জিনিস দেখেছিলাম যে বুলিয়ান উপপাদ্য আছে কিছু, ডি মর্গান উপপাদ্য আছে কিছু, এবং কিছু আছে কি দ্বৈত নীতি। তো বুলিয়ান কিছু উপপাদ্য আমরা দেখি। বুলিয়ান যে সকল উপপাদ্য ব্যবহার করে জর্জ বুল সকল প্রকার যুক্তিসঙ্গত বিষয় গাণিতিক রূপ প্রদান করেছেন তাকে বলা হয় বুলিয়ান উপপাদ্য। অর্থাৎ জর্জ বুল, যিনি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার আবিষ্কারক ছিলেন, তিনি যে সকল নীতি প্রণয়ন করেছেন এবং যে সকল যোগ বিয়োগ বা বুলিয়ানের অপারেশন করার ক্ষেত্রে যে অপারেটরগুলো ব্যবহার করেছেন বা যে অপারেশনগুলো করেছেন, সেগুলো ছোট ছোট আকারে এখানে লিখে গেছেন। তো ওইগুলোকে তোমার বলা হয় এখানে বুলিয়ান উপপাদ্য। শুধু এক লাইনের কয়েকটা উপপাদ্য আছে, দেখো বসে, যদি আমার এ হয় পূরক, অর্থাৎ এ অন ছিল, ধরো 0 হয়ে গেছে, এটা যদি আমি আবার পূরক করি তাহলে অনকে আবার 0কে আবার কি হয়ে যাবে, অন হয়ে যাবে। সুতরাং এটা আসলে কি আসতেছে, ঘুরে ফিরে এই আসতেছে, তাই না? অর্থাৎ আমি যদি অনকে টুইস্ট করি তাহলে কি আসবে, 0। 0কে যদি আবার টুইস্ট করি তাহলে কত আসবে, বা অনকে যদি আমি আবার টুইস্ট করি তাহলে অনকে টুইস্ট করার সেকেন্ড বার আর 0কে টুইস্ট করতে সেম কথা, তাহলে এটা কত আসবে, অন আসবে। সুতরাং এটা আমার বলছে যে ঘুরে ফিরে যদি আমি 2বার টুইস্ট করে ফেলি তাহলে সেম আসবে। ওকে, এটা এরকম ধরতে পারো যে একটা বল তুমি ধরছো, বলটাকে তুমি একবার তোমার বন্ধুর কাছে ছুরি মারলা, একবার টুইস্ট করলা, ওটা এখন তোমার বন্ধুর কাছে আছে, তোমার বন্ধু আবার তোমার কাছে ফিরে মারলো বলটা, তুমি আবার ধরলা, এটা হচ্ছে 2বার টুইস্ট করলা। সুতরাং কি বলটা এখন তোমার কাছেই আছে, আগেও ছিল তোমার কাছে, সুতরাং এটাই বুঝছে যে 2বার যদি টুইস্ট করা হয় আগের রূপে ফিরে আসবে, সুতরাং এ হয়ে যাবে। ওকে, গেল একটা। পরটা দেখি বলছে কি, এর সাথে 0 যদি আমি যোগ করি, এর মান কি, দেখো এটা অলরেডি অফ, এটা কি অলরেডি অফ, তাহলে এটার উপর কিছুই ভিত্তি করে না, এটার উপর কিছু রিলাই করে না। রিলাই করে, দেখো এর মান 0 হলে এই সম্পূর্ণ ফাইলটা হবে 0, এর মান যদি অন হয় এই সম্পূর্ণ ফাইলটা হবে অন। সুতরাং সম্পূর্ণটা রিলাই করতেছে কার উপর, এটার উপর। এখন এটা কি, এটা হচ্ছে বুলিয়ান ভ্যারিয়েবল বা বুলিয়ান চলক, সুতরাং এটা কি, এটা হচ্ছে এ। অর্থাৎ এই দুটো যোগফল কি হবে, এ, কারণ সব কিছু রিলাই করতেছে এর উপর, এর মান যা হবে সেটাই প্রাধান্য পাবে, সুতরাং এটা হচ্ছে এর সমান। এখন দেখো এটা অলরেডি অন,
মানে অলরেডি অন আছে, এখন তুমি অর গেটের মাধ্যমে দাও, মানে সমান্তরাল যদি যোগ করো, একটা তো অলরেডি অন আছে, সো এর উপর কিছু ডিপেন্ড করতেছে না যে এ হলেও হবে না এ জিরো হলে এটা অন হবে, সুতরাং এটা অলওয়েজ অন হবে। দেখো এ আর এই দুটো যোগ করলে সবসময় কী হবে, এ আর এই দুটো সবসময় যোগ করলে অন হবে। অর্থাৎ ধরো জিরোর সাথে জিরো যদি তুমি যোগ করো সবসময় জিরো হবে, অনের সাথে যদি তুমি অন যোগ করো সবসময় অন হবে। অর্থাৎ দুইটা যদি তুমি একটা সমান্তরাল ইসের যদি দুইটাই যদি তুমি অন করে দাও সুতরাং এটা অন আসবে, দুইটাই যদি তুমি জিরো করে দাও জিরো আসবে, এটা বলছে এখানে। আচ্ছা এখন দেখো বলছে সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে বা অর গেটের ক্ষেত্রে আমি যদি একটা রাখি জিরো, জিরোকে যদি আমি টুইস্ট করে দিই তাহলে কি আসে অন, তাহলে অন আর জিরো যোগ করলে কত অন। আবার এইটাকে যদি আমি অনকে যদি টুইস্ট করে দিই জিরো, অন আর জিরো যোগ করলে কত আসে অন। সুতরাং তুমি যাই করো না কেন একটা যদি নাও এ যোগ দিয়ে যদি আরেকটা নাও এ পূরক ইজিক্যাল টু এটা অলওয়েজ ওয়ান হবে। এটা কার গুণ, এটা কার গেল, যোগের উপপাদ্য গেল। এবার সে গুণের উপপাদ্য, গুণের কী হয় দেখো এ আর জিরো এই দুটো গুণ করলে অলওয়েজ কী হয় জিরো, কারণ জিরো যেখানে আছে একটা জিরো হলে আমরা জানি যে জিরো হয়ে যায়, তাহলে এটা জিরো। এ আর এ নট এটা গুণ করলে কী হবে জিরো, কারণ একটা যদি অন হয় তাহলে এটা প্রয়োগ করলে জিরো আসবে, তো একটা জিরো হলেই সেটা জিরো হয়ে যায়, বা এটা যদি জিরো হয় তাহলে এটা টুইস্ট করলে অন আসবে, বাট একটা জিরো হলে আমার জিরো হয়ে যায়, সুতরাং এটা জিরো। এ আর এ দুটোই যদি সেম হয় গুণ করলে সেমই আসবে। ওকে, এখন এটা ডিপেন্ড করে কী হইতেছে, দুটো অন গুণ করলে অন আসবে, দুটো জিরো গুণ করলে জিরো আসবে। এ আর অন এই দুটো গুণ করলে আসলে কী আসবে এ আসবে, কারণ কি এর উপর ডিপেন্ড করতেছে, এ যদি জিরো হয় তাহলে এটা সম্পূর্ণটা জিরো হয়ে যাবে, এ যদি অন হয় তাহলে এটা সম্পূর্ণটা অন হয়ে যাবে, তো এর উপর ডিপেন্ড করতেছে, সুতরাং এটা মান কি এই। সো এই যে ছোটো ছোটো চারটা আটটা উপপাদ্য আছে বুলিয়ানের। ওকে, আর এই একটা 9টা। আচ্ছা, তো এখন হচ্ছে কিছু সূত্র আছে, বিনিময় সূত্র। আচ্ছা দেখো তুমি যদি যোগ করার ক্ষেত্রে 5 আর 6 যোগ করো, 5 আর 6, 5-এর পর যদি তুমি 6 যোগ করো, 5-এর সাথে 6 অথবা 6-এর সাথে 5, দুইটার কোনো চেঞ্জ নেই তাই না, দুটো তো সেম কথা, সুতরাং এটা হচ্ছে সেম, যে এ আর বি যদি আমি যোগ করি বা বি আর এ যদি আমি যোগ করি সেম কথা। এবার আসে আমি যদি 3টা নেই, যে 1 2 3 এই দুটো তুমি যদি যোগ করো, যে 1-এর সাথে 2, 2-এর সাথে 3 এরকম যদি যোগ করো তাহলে কত আসে 6, বাট যদি তুমি আবার এরকম যোগ করো 2-এর সাথে 3, 3-এর সাথে 1 এরকম যোগ করলে সেমই তো আসবে, 6ই আসবে তাই না, সুতরাং এটার ক্ষেত্রেও কোনো পরিবর্তন নেই, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটেড থিওরাম। আর উপরটা হচ্ছে কিউমুলেটিভ থিওরাম। নিচেরটা আসি, নিচেরটা আছে ডিস্ট্রিবিউটেড থিওরাম। এটা কি বি আর সি তোমার যোগ আকারে আছে, এখন বি আর সি এর সাথে তুমি কি করবা এ গুণাকার দিছো, তুমি এই দুটো যোগ করে পরে এটার সাথে গুণ করতে পারো সেম কথা, অথবা তুমি এইটার সাথে এটা গুণ করলা, এটার সাথে এটা গুণ করলা, এরপর তুমি যোগ করলা, এটাও সেম কথা। অর্থাৎ তুমি যদি এরকম করো এর সাথে বি, বির সাথে সি এই দুটাকে বের করে পরে যদি এই দুটো আবার যোগ বের করো সেম কথা। এই যে এইখানেও এই যে দেখো তোমার এ এর সাথে তুমি কি করলে এটা এর সাথে যদি তুমি কি করো, এর সাথে তুমি এ গুণ করো কত আসবে এ, এর সাথে তুমি বি গুণ করো অলরেডি তোমার এ ইন্টু এ চলে আসছে প্লাস এ বি। তাহলে দেখো এইটা যা হবে এটার উপরই সব ডিপেন্ড করতেছে তাই না, কারণ এ যদি জিরো হয়ে যায় তাহলে এটা তো জিরো হয়ে গেলো, এ অন হলে তাহলে এটা আবার বি এর উপর ডিপেন্ড করে তখন, বাট এটা আমি তখন নিব না, আমার অলরেডি দেখতে যে এ যেটা আছে ওইটার উপরই সব কিছু মোটামুটি ডিপেন্ড করতে, সুতরাং এটা সম্ভাবনা হবে কি বা এটার মান হবে কি এ। এবার দেখো এটাকে আমি লিখতে পারি কি এবার প্লাস এ বি, এটাকে মূলত এইভাবে লেখে এ প্লাস, এবার আরেকটা লেখে এ প্লাস বি। আচ্ছা না সরি এ প্লাস এবার আর হচ্ছে এবার প্লাস বি, অর্থাৎ এইটার সাথে এটা একবার যোগ দেয়, এটার সাথে এটা একবার যোগ দেয়, তো এটা হচ্ছে এভাবে ভাঙায়, এটা হচ্ছে নিয়ম। ওকে, এটা একটু মুখস্থ করতে হবে। তো এটা হচ্ছে এভাবে ভাঙায়, তো দেখো এইখানে এ আর এবার এটা অলরেডি কি বলতো ওয়ান তাই না, কারণ এটা যদি জিরো হয় এটা অন হবে, বা এটা যদি অন হয় তাহলে এটা জিরো হবে, তো এটা অলরেডি যোগ করলে একটা আলটিমেটলি এটা কি আসবে ওয়ান আসবে। বাট এটা যদি এবার সমান এবার প্লাস বি হয়, এটা যদি হয় এবার প্লাস বি, তখন দেখো এটা আলটিমেটলি অন, সুতরাং সব কিছু ডিপেন্ড করতেছে কার উপর ওর উপর, কারণ এটার সাথে অনের সাথে তুমি যাই গুণ দাও আলটিমেটলি ওইটাই হবে তাই না। তো এটা আসলে কার উপর ডিপেন্ড করতেছে এবার প্লাস বি এর উপর, সুতরাং এটা হচ্ছে এবার প্লাস বি। আবার দেখো এটা হচ্ছে এটাকে বলা হয় এক্সঅর গেট, এটা আসলে কি, এটা হচ্ছে এইভাবে লেখা হয় এ প্লাস বি, এটা মূলত এক্স অর গেট। ওকে, এটা মূলত অর গেটের মতন দেখতে, বাট এই গেটটা হচ্ছে এরকম আসে এবার বি প্লাস বি বার এ, দুইবার যোগ যায় এ বি, একবার এ এর উপর বার আসে একবার বি এর উপর বার আসে, শেষ। এটা একটু মুখস্থ। দেখো গুণের ক্ষেত্রে আসি, দুটাকে দেখো আলাদা আলাদা গুণ করো আর দুটাকে পাল্টাই গুণ করো একই কথা, এই দুটাকে বি এর সাথে সি গুণ করে পরে এর সাথে গুণ করো, আর এর সাথে বি গুণ করে সি এর সাথে গুণ করে একই কথা। আবার দেখো এটাকেও ক্ষেত্রে সেম, এ প্লাস এই যে ফার্স্টে এর সাথে বি আসবে একবার, এর সাথে সি আসবে একবার, এর সাথে বি একবার, এর সাথে সি আসবে একবার। আচ্ছা এটাকে দেখো এর সাথে এ আসবে একবার, এর সাথে আর এর সাথে বি আসবে একবার, সুতরাং সব কিছু ডিপেন্ড করতেছে এর উপর, সুতরাং এটা এ। এর সাথে এবার আসবে একবার, এর সাথে বি আসবে একবার, সুতরাং সব কিছু ডিপেন্ড করতেছে এ প্লাস বি এর উপর, সুতরাং এটা আসবে এ প্লাস বি। এটা হচ্ছে এক্স নর গেট, এটাকে বলা হয় আবার কি গেট, এটাকে বলা হয় এক্স নর গেট। আচ্ছা এক্স নট গেট লেখো,
এক্স নট গেট বা নর গেট, যাই হোক। তো এটা হচ্ছে এরকম আসে এ এক্স বার বি বার, এটা হচ্ছে এ বি এবার বি বার প্লাস এ বি, অর্থাৎ এ বি দুইবার লাগবা, একটার এক পাশের হচ্ছে এ বি দুইটার উপরেই নট হবে এরকম। ওকে, বুঝতে পারছো এটা? এগুলো হচ্ছে উপপাদ্য। আচ্ছা, এগুলো হচ্ছে উপপাদ্য। সেই উপপাদ্যগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট। সো আমরা হচ্ছে এই উপপাদ্যগুলো মুছে রাখার চেষ্টা করবো। ওকে, আমি এটা মুছে দিই, এটা হচ্ছে একটা ক্লিয়ার থাকুক। চাইলে বই আছে, বই থেকেও দেখতে পারো, এখান থেকেও দেখতে পারো, এখান থেকে পড়লেই আশা করি হয়ে যাবে। ওকে ওকে, আমি এটা মুছে দিই, সম্পূর্ণটা ক্লিন করে দিই যাতে বুঝতে প্রবলেম না হয়। ওকে, ডান। পরবর্তীর যাই। বলছে ডি মর্গান উপপাদ্য। ফরাসি বিজ্ঞানী ডি মর্গান বুলিয়ান ফাংশন সরলীকরণের মাধ্যমে দুটি সূত্র আবিষ্কার করেন। এই দুটি সূত্রকে বলা হয় কি? ডি মর্গানের সূত্র। প্রথম উপপাদ্য কি? মানে দুটো উপপাদ্য দিয়েছেন ডি মর্গান, দুটো উপপাদ্য দিয়ে সব কিছুকে হচ্ছে নিজে কীভাবে সিম্পলিফাই করা যায় ওই জিনিসটা তৈরি করেছেন, এবং এইখান থেকে সিম্পলিফাই করে তিনি যেটা পান, প্রথম সূত্র বলে যে কোনো সংখ্যার চলকের যৌক্তিক যোগের উপর যদি কমপ্লিমেন্ট দেই তারা পৃথক পৃথকভাবে পূরক এর গুণফলের সমান। অর্থাৎ আমি যদি এরকম নেই যে এ প্লাস বি প্লাস সি বার, এইটা আর যদি আমি এভাবে নেই এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, এই দুটা সেম। উনি প্রথম উপপাদ্যে কি বলছেন যে আমি তিনটা যদি যৌক্তিক যোগ নিয়ে এটার উপর কমপ্লিমেন্ট নেই ইজ ইকুয়াল টু, আমি এটাও নিতে পারি যে প্রত্যেকটার উপর আলাদাভাবে কমপ্লিমেন্ট নিয়ে আমি তিনটাকে নট করে দিব, নট করে অ্যান্ড করে দিব। সো এটা হচ্ছে সেম কথা। এটাই বলছে যে অনেকগুলো এ যদি আমি যোগ করে বার করে দিই, আর এটা যদি এ বার ইন্টু এ টু বার ইন্টু এ থ্রি বার ডট 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 করে এ এন বার করি, সেম কথাই আসে। ওকে, এটা বলছে আমাদের গুণের কথা। আচ্ছা, দ্বিতীয় উপপাদ্য বলছে যদি আমি এন সংখ্যক গুণের উপর যদি প্রয়োগ করি, এবার মানে একটু আগে কার জন্য দেখলাম আমরা? যোগের জন্য। এবার যদি আমি বিয়োগ গুণের জন্যটা দেখি, গুণটা বলছে এরকম যে এ ইন্টু বি ইন্টু সি ইন্টু, আচ্ছা এটা উপর যদি আমি প্রয়োগ করি তাহলে এটা আসবে এরকম এ বার প্লাস বি বার প্লাস সি বার। অর্থাৎ একটু আগে দেখলাম তিনটা যোগ করে ওটার উপর প্রয়োগ দিলে আলাদা ইন্ডিভিজুয়ালভাবে যদি এরা প্রয়োগ করে যোগ করে সেটা সমান, আর এবার দেখলাম তিনটা যদি আমি গুণ করি এবং প্রয়োগ করি সেটা আলাদা তিনটা প্রয়োগ করে যোগফলের সমান। সো এই সিম্পল দুইটা থিওরাম হচ্ছে উনি প্রদান করছেন। ওকে, সো দেখো এখানে বলছি কি সবগুলো যদি আমি গুণ করি অ্যান্ড এটার উপর যদি পূরক দিই, এরা আলাদা আলাদাভাবে পূরক হয়ে যোগ হয়ে যাবে। ওকে, সো এটা সমান। সো ডি মর্গানে এ বি এই দুটো চলকের জন্য যদি আমি দেখি, প্রথম উপপাদ্য বলছে এ যোগ বি, এটার উপর যদি পূরক হয়, আর এ পূরক ইন্টু বি পূরক এই দুটো সমান। এ বি এটার উপর যদি পূরক হয়, এ পূরক প্লাস বি পূরক এটা সমান হবে। আচ্ছা, তিনটার জন্য করলে সেম ভেঙে যাবে, এটা হচ্ছে ভেঙে যায়। মূলত এটা করে কিসের জন্য? এটা করে হচ্ছে সিম্পলিফাই করার জন্য বা ছোট করার জন্য। কোনো একটা সরল আমরা যখন সামনে করব দেখবো যে এটাকে ছোট করার জন্য আমরা এই সিম্পলিফাইড ফর্মটা ইউজ করে থাকি। ওকে, সুতরাং কোনো কিছু যদি সিম্পলিফাই করতে চাই বা সরল করতে চাই তখন হচ্ছে আমরা এটা ইউজ করি। ওকে, চলো পরবর্তীতে আমরা যাই। তো বলছে বুলিয়ান দ্বৈত নীতি। বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত সকল উপপাদ্য ও সমীকরণ যে দুটি নিয়ম মেনে চলে একটি বৈধ সমীকরণ থেকে অপর একটি বৈধ সমীকরণে নির্ণয় করার জন্য। অর্থাৎ আমি একটা বড় সমীকরণ নিয়ে সেটাকে ছোট ছোট ধাপে ধাপে করে ছোট বানাবো, যে একটু আগে যে আমরা সূত্রগুলো দেখলাম বা উপপাদ্যগুলো দেখলাম সেগুলো ব্যবহার করে। তো এই যে পদ্ধতিটি, এটাকে তোমার কি বলা হয়? বুলিয়ান দ্বৈত নীতি। ওকে, বিভিন্ন অ্যান্ড এবং অর গেটের মাধ্যমে আমরা কি করবো? এটাকে ছোট ছোট করে ভাগ করে একটা সিম্পল ফর্মে তৈরি করবো। এটাকে বলা হয় বুলিয়ান দ্বৈত নীতি, পারস্পরিক বিনিময়ের মাধ্যমে। তো সত্য সারণী কি? সত্য সারণী হচ্ছে একটু আগে আমরা যে মানটা দেখলাম যে এ এর একটা মান দিব, বি এর একটা মান দিব। তো এই মানটা যে আমরা দেখলাম, এই মানটা উপর ভিত্তি করে আমাদের যে আউটপুটটা কি আসতে পারে সেটা প্রেডিক্ট করার যে একটা টেবিল আমরা তৈরি করি, সেই টেবিলটাকে বলা হয় সত্যই সারণী। অর্থাৎ এ এর মান অফ করে দিলাম, বি এর মান অন করে দিলাম, তখন ওই পাশের বর্তনীটা আমার কি অন থাকবে না অফ থাকবে সেটা যে আমি প্রেডিক্ট করবো, এটাকে বলা হয় আমার সত্যই সারণী। তো সত্যই সারণী মানগুলো কীভাবে আসে? মানগুলো আসে 2 টু দি পাওয়ার সামথিং। দেখো এটা হচ্ছে আমার বেস। কার বেস? বাইনারি এর বেস। এখন সব কিছুই আমরা যেহেতু বাইনারিতে করি এখানে কাজগুলো, সুতরাং আমার এটা কত আসবে? বাইনারিতে বেস আসবে, তাই না? তাহলে বেস আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 2। এখন কতগুলো ঘর আমি করবো বা কতগুলো আউটপুট আমার আসা সম্ভব বা ইনপুট আমার দেওয়া সম্ভব, ওটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। n সংখ্যক ইনপুট আমি যদি দেই তাহলে x সংখ্যক আমার হচ্ছে আউটপুট বা কম্বিনেশন আসা পসিবল। যদি আমার n এর মান 2 হয় তাহলে হচ্ছে 4টা, এর মান যদি 3 হয় তাহলে হচ্ছে 8টা, এর মান যদি 4 হয় তাহলে হচ্ছে 16টা, এরকম করে কম্বিনেশন আসবে। তো এই কম্বিনেশনগুলো কীভাবে আসে এটা আমরা সামনে দেখবো। আপাতত হচ্ছে এভাবে আসে, এটা আমরা মনে রাখি যে সারণীর মাধ্যমে বুলিয়ান সমীকরণের চলকগুলো বিভিন্ন মান বিন্যাস এবং বিভিন্ন আউটপুট প্রদর্শন করে তাকে বলা হয় সত্যই সারণী। অর্থাৎ বিভিন্ন মানের জন্য বিভিন্ন যে আউটপুট প্রদর্শন করে তাকে বলা হয় সত্যই সারণী। সত্য সারণীর সাহায্যে বুলিয়ান সমীকরণের সত্যতা যাচাই করা যায়। যদি বুলিয়ান
সমীকরণের n সংখ্যক চলক থাকে তবে তার সত্যের সারণী ইনপুট কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার n, আর আউটপুট কম্বিনেশন কত হবে? আউটপুট কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক, 2 টু দি পাওয়ার n সংখ্যক হবে। উদাহরণ, অর এর জন্য আমার যে ইনপুটগুলো আছে সেই ইনপুটগুলো কি হবে? এ আর বি এর সাপেক্ষে আমি দুটো হচ্ছে ফাংশন বানাইলাম, যে এরকম একটা ফাংশন এফ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি। তাহলে এখানে দেখো চলক কয়টা? দুইটা। তাহলে আমার আউটপুট কম্বিনেশন আসবে কয়টা? 2 টু দি পাওয়ার, মানে এখানে এন এর মান হচ্ছে 2, তাহলে আউটপুট কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার 2, মানে হচ্ছে 4টা। তো দেখো যে সত্য সারণী দেখানো হলো সেখানে আমার 2 টু দি পাওয়ার 2 যদি করি তাহলে আমার কত আসে? 4টা হচ্ছে আমার আউটপুট কম্বিনেশন আসা সম্ভব এফ ইকুয়াল টু এ প্লাস বি এর ক্ষেত্রে। এখন আমি দেখি কম্বিনেশনগুলো কীভাবে আসে। তাহলে 4টা আসা সম্ভব। তো 4টা আমার কী দিয়ে বানাতে হবে? 0 এবং অন দিয়ে বানাতে হবে, কারণ আমরা জানি এটাই হচ্ছে অন অফ বা ট্রু ফলস দিয়ে এনকারেজ করতে হয়। তো আমরা যদি করি এটা কীভাবে আসবে? দেখো ফার্স্টে দুটোই আমার অফ থাকতে পারে, প্রথমটা অফ সেকেন্ডটা অন এরকম থাকতে পারে, অথবা সেকেন্ডটা অন পরেরটা প্রথমটা অন সেকেন্ডটা অফ এরকম থাকতে পারে, অথবা দুটোই আমার অন থাকতে পারে। এই 4টার বাইরে আর কোনো কম্বিনেশন পসিবল না এইখানে। ওকে, তো কি থাকতে পারে? আমার দুটোই অফ থাকতে পারে, একটা অন একটা অফ থাকতে পারে, অথবা ফার্স্টেরটা অন পরেরটা অফ থাকতে পারে, অথবা দুটোই আমার অন থাকতে পারে। তো আমরা যদি দেখো এখানে কি বলছে, এটা আসলে অর অপারেশন হচ্ছে, তাই না? অর অপারেশন। তো দেখো এই দুটো যদি আমি যোগ করি তাহলে মানটা কত আসবে? 0। এই দুটো যদি আমি যোগ করি কত আসবে? অন। এই দুটো যদি যোগ করি কত আসবে? অন। এই দুটো যদি যোগ করি কত আসবে? অন। আমরা জানি অর গেটের অপারেশনগুলো কীভাবে হয়, একটু আগে আমরা দেখলাম যে দুটার মধ্যে যে কোনো একটা যদি আমার অন হয় সেক্ষেত্রে আমার সম্পূর্ণ বর্তনীটা কী থাকে? অন থাকে, কারণ এটা কী থাকে? এটা হচ্ছে প্যারালালে থাকে। ওকে, এটা হচ্ছে প্যারালালে থাকে। সুতরাং একটাই যদি আমার অন হয়ে যায় বাকি বর্তনীটা হচ্ছে আমার সচল থাকে বা বর্তনীটাতে তড়িৎ ফ্লো হয়। ওকে, আচ্ছা এটুক গেল। আচ্ছা, তো সারণীর যে আউটপুটগুলো আছে বুলিয়ানে দুইটিভাবে নির্ণয় করা যায়, একটা হচ্ছে কি মিড টার্মের সাহায্যে, আরেকটা হচ্ছে মিন টার্মের সাহায্যে, আরেকটা হচ্ছে ম্যাক্স টার্মের সাহায্যে। আচ্ছা, মিন টার্মের সাহায্যে কীভাবে আউটপুটগুলো আমি ইনপুট করবো? সত্য সারণীতে ব্যবহৃত ইনপুট বিন্যাস সমূহের গুণফলকে বলা হয় মিন টার্ম। মিন টার্ম মানে কি? ছোট করা বা ছোট হয়ে যায়। তো সব থেকে বেশি ছোট হয় কখন? যখন হচ্ছে দুটো গুণাকারে থাকে, যে কোনো একটা মান 0 হলেই সেটা 0 হয়ে যায়। আর সবথেকে বেশি বা ম্যাক্স টার্ম কখন হয়? যখন দুটাই আমার অর আকার থাকে, অর্থাৎ এ প্লাস বি এরকম যদি আকার থাকে তখন এটা হচ্ছে ম্যাক্স টার্ম, বা দুটাই যদি একটাও আমার অন হয় তখন এটা অন থাকে। সুতরাং এটা হচ্ছে আমার ম্যাক্স টার্ম বা কত। এইখানে মিন টার্ম ম্যাক্স টার্ম বলতে বোঝায় কত কম সংখ্যক ইনপুটে আমি এটার ম্যাক্সিমাম আউটপুটটাকে সচল রাখতে পারবো বা বর্তনীটাকে সচল রাখতে পারবো, এটা এখানে মিন করে। তো দেখো এখানে বলছে মিন টার্মের যে আউটপুট অন হবে সেটা আমার দেখতে বলছে, এটা কি সাম অফ প্রোডাক্ট। সো দেখো আমি যদি একটা প্রোডাক্ট নেই, যে এরকম নেই যে এ বার বি প্লাস বি বার এ, এটা আমরা দেখছিলাম এক্স অর গেট না? সো এটা কিন্তু দেখো গুণ আকারে আছে মূলত। তো এই গুণ আকারে যদি আমি এফটা বের করতে চাই, দেখো এখানে যদি 0 0 নেই তাহলে এটা মানে আসে 0, 0 0 0 1 নিলে এটা মানে আসে 1। এখন কীভাবে আসলো এটা? ফার্স্টে দেখো এর মান 0 বসাও, বার হয়ে গেছে, তার মানে কত? এর মান 1 ইন্টু বির মান 0 প্লাস বির মান বসাও, বির মান কত? 0, বার হয়ে গেছে মানে কত? 1 ইন্টু এর মান 0। তাকে এই দুটো গুণ করলে কত আসে? 0। এই দুটো গুণ করলে কত আসে? 0। 0 প্লাস 0 যোগ করলে কত আসে? 0। সুতরাং এই মানটা কত আসবে? 0। পরেরটা যাই, এটার ক্ষেত্রে এর মান 0 বাট বার হয়ে গেছে, তার মানে কত? 1 ইন্টু বির মান কত? 1 প্লাস বির মান কত? অন ছিল, বার হয়ে গেছে, তার মানে 0 ইন্টু 0 ছিল, তার মানে 0টা থাকবে। এটা মান কত? 1, তাই না? দেখো ওই 1টা আসছে। সেম কেস এটার ক্ষেত্রেও আমরা যদি, তাহলে আমরা কি দেখলাম এখানে? আমরা দেখলাম যে যদি কোনটা গুণাকারে থাকে তাহলে ওটার ম্যাক্সিমামটা মিনিমামে কনভার্ট হতে থাকে, বা আউটপুটটা সবসময় কি লোর দিকে থাকতে পারে, বা আউটপুটটা কম থাকে। দেখো এখানে গুণ থাকার কারণে আউটপুট কিন্তু এমনিতে যোগ দিলে, যে আমরা দেখছিলাম এ প্লাস বি, এই ক্ষেত্রে যোগের ক্ষেত্রে 3টা আউটপুট অন ছিল বা 3টা আউটপুট সচল ছিল, বাট এখন আমরা দেখলাম গুণ করার কারণে কয়টা আউটপুট সচল? 2টা আউটপুট মাত্র সচল। ওকে, সুতরাং এটা আমাদের কি? এটাকে বলা হয় মিন টার্ম। এবার আসি ম্যাক্স টার্ম। ম্যাক্স টার্ম আমার কী করে? ম্যাক্স টার্ম হচ্ছে আমার যোগ করে। সেম কেস ওই যে এ বি বার প্লাস বি এ বার, এটাও ম্যাক্স টার্ম দিয়ে করছে, সো এটা তুমি চাইলে যোগ করে দেখতে পারো। সেম কেস ম্যাক্স টার্ম হচ্ছে আমাদের গুণ করে আউটপুট সমীকরণ নির্ণয় করা যায়। ম্যাক্স টার্মে কী করে? ইনপুটগুলোকে প্রোডাক্ট অফ সাম, সেম কেস, অর্থাৎ দুইটা সাম নেয় ফার্স্টে, এই দুটো প্রোডাক্ট করে নর্মাল একটা ইকুয়েশন পাই, এই ইকুয়েশন মানগুলো বসায় এরপর হচ্ছে আমার যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে মান বের করে বা ভ্যালুগুলোর মানগুলো প্রতিস্থাপন করে। ওকে, সুতরাং এই যে এটা হচ্ছে আমাদের আউটপুট সিরিজ, এই আউটপুট সিরিজটা একবার নিজেরা দেখে নেবে, আশা করি এটা তোমরা বুঝতে পারবে, এটা খুবই সহজ। ওকে ওকে সো ওকে, কারো কি কোনো প্রবলেম আছে এখানে? কারো কি কোনো
ওকে, কারো কি কোনো এখানে প্রবলেম আছে বা কেউ কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে থাকলে আমাকে একটু জানাও। ওকে, কারো কি বুঝতে কোনো প্রবলেম আছে বা বুঝতে সমস্যা হচ্ছে থাকলে আমাকে একটু জানাও। ওকে, আচ্ছা, মিড টার্ম গেল, ম্যাক্স টার্ম গেল। আচ্ছা, এরপরটা আসি। তাহলে দেখো, দুইটা হচ্ছে আমার সত্য সারণী যে ছিল, এখান থেকে আমাদের প্রথম এবং দ্বিতীয় যে উপপাদ্য আছে সেটাকে প্রুফ করছে। তো দেখো আমাদের এখানে আউটপুট কয়টা, ইনপুট কয়টা, এ আর বি। দেখো এ আর বি দুইটা ইনপুটের জন্য আমার এটা বের করছে। তো দুইটা ইনপুটের জন্য আমার ইনপুটগুলো আমি কতভাবে দিতে পারি, 2n বা 2 বা 4 ভাগে। তো 4 ভাগগুলো কি কি হতে পারে, দুইটাই অফ, অথবা একটা অফ একটা অন, অথবা একটা অন একটা অফ এরকম, অথবা দুইটাই 1। তো দেখো এটাকে যদি আমি বার করি, বার মানে কি, জিরোটাকে অন করে দেবে, অনটাকে জিরো করে দেবে। তো একে জিরোকে বার করলে আমার 1 আসে, জিরোকে বার করলে 1 আসে, অনকে বার করলে 0 আসে, অনকে বার করলে 0 আসে। বি এর ক্ষেত্রে জিরোকে বার করলে 1 আসে, অনকে বার করলে 0 আসে, জিরোকে বার করলে 1 আসে, অনকে বার করলে 0 আসে। এবার আসি এ প্লাস বি। এই দেখো এ আর বি যদি আমি যোগ করি, 0 0 0 0 যোগ করলে কত আসবে, 0। 0 আর 1 যদি আমি যোগ করি 1, 1 আর 0 যদি আমি যোগ করি 0, মানে এটা কি অর গেট, এটা কি গেট, অর গেট। এবার দেখো 1 আর 1 যদি আমি যোগ করি 1, গেল এটা। এবার দেখো এ আর এ প্রাইম যে ছিল এটাকে আমি বার যদি করি, দেখো এ আর এ প্রাইম এটাকে আমি বার করি, তাহলে 0কে বার করলে 1, অনকে বার করলে 0, অনকে বার করলে 0, অনকে বার করলে 0। এটা আমার কিসের মান ছিল, এই যে এটার মান। তার মানে আমার সম্পূর্ণ মিলে এতক্ষণ আমরা প্রুফ করলাম হচ্ছে এটার এই সাইডটার মানটা আমরা বের করলাম জাস্ট। এবার আসি এবার ইন্টু বি বার। সো ফার্স্টে দেখো এবারের মান ছিল এইটা, বি বারের মান ছিল এটা। এ আর বি বারকে আমি গুণ করব, এই দুটো গুণ করলে অনার অন গুণ করলে কত, 1। এটা কি গেট, অ্যান্ড গেট। এটা ছিল অর গেট। অনার অন গুণ করলে অন, অনার 0 গুণ করলে 0, অনার 0 আর 1 গুণ করলে 0, 0 আর 0 গুণ করলে 0। এ আর বি যদি আমি গুণ করি, দেখো এ আর বি 0 0 গুণ করলে 0, 0 আর অন গুণ করলে 0, অন আর 0 গুণ করলে 0, অন আর অন গুণ করলে 1। আচ্ছা, এবার দেখো এ আর বি যে ছিল এটাকে আমি আবার বার নির্ণয় করবো। সো দেখো এ আর বি এটাকে বার করলে, 0কে বার করলে অন, 0কে বার করলে অন, 0কে বার করলে অন, এবং অনকে বার করলে 0, অনকে বার করলে আমার কি আসবে, 0। এবার দেখো আমার যে এ বার ছিল আর বি বার ছিল এই দুটোকে আমি কি করব, যোগ করব। তো অন আর অন যোগ করলে কত আসে, 1, অন আর 0 যোগ করলে কত আসে, 1, 0 আর অন যোগ করলে কত আসে, 1, 0 0 যোগ করলে কত আসে, 0। এখন প্রশ্ন আসতে পারে, এই যে এত কিছু আমি করলাম এটা কেন করলাম, এত কিছু যে আমি করলাম এটা কেন করলাম। এটা আমি করলাম মূলত আমার এইখানে যে আউটপুটগুলো আছে, এই যে একটা আউটপুট, একটা আউটপুট, একটা আউটপুট, একটা আউটপুট, এই আউটপুটের ভ্যালুগুলো বের করতে। এখন দেখো আমাকে বলছে এ প্লাস বি বার, এ প্লাস বি বার মানে হচ্ছে এটা ইজ ইকুয়াল টু হবে এবার ইন্টু বি বার। এই যে এবার ইন্টু বি বার, দেখো তো এই দুটো কি সমান কিনা, অন 1 0 0 0 0 0 0, ইয়েস সমান। সুতরাং এইটা সত্য, এটা আমি প্রমাণ করে দিলাম। পরেরটা আসি, এ বি বার ইজ ইকুয়াল টু এবার প্লাস বি বার। তো দেখো এ বি, এ বি ইন্টু বার ইজ ইকুয়াল টু এবার ইন্টু বি বার। তো এটা আমার সমান বলছে, তাহলে দেখি তো, অন অন 1 1 1 1 0 0, সুতরাং এটা কি সমান। সুতরাং এই যে মানটা ছিল এই মানটাও কি সত্য, এটা আমাকে বলছে এতক্ষণ বসে। সুতরাং আমি এই যে এতক্ষণ যে আমি কাজটা করলাম সত্য সারণী কাজটা, এই কাজটা করলাম আমি কিসের জন্য, একমাত্র প্রুফ করার জন্য যে এটা কি, এইটা এই কাজটা আমাদের কি, যে এই যে উপপাদ্যটা ছিল এই উপপাদ্যটা সঠিক। ওকে ওকে, বলছি বুলিয়ান ফাংশন ও লজিক ফাংশনের সরলীকরণ। আচ্ছা, সরলীকরণ কি করি, বুলিয়ান ফাংশন লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করে আমরা। আচ্ছা, তো এইটা আসলে কি বলছে আমি বলি এখানে, এটা আসলে বলছে যে খুব কম সংখ্যক লজিক গেট ব্যবহার করে আমাদের একটা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণটাকে বাস্তবায়ন করা। ধরো আমার কাছে একটা সমীকরণ দেওয়া আছে এফ ইজ ইকুয়াল টু এ বি সি প্লাস এ বার বি বার সি প্লাস এ বি বার সি বার প্লাস এ সি বার বি। আচ্ছা এবার, আচ্ছা এরকম। তো এটাকে আমরা কি করবো, একবার ছোট করব, ছোট করতে করতে যতটুকু ছোট করা যায় ততটুকু করব, করে আমরা দেখবো যে আসলে এইখানে একটা মান পাবো। সুতরাং ধরো এখানে একটা ছোট মান পেলাম, ধরো এরকম আসলো এ বি সি। এই যে এত বড়টাকে একটা ফাংশন ব্যবহার না করে খুব কম সংখ্যক এই যে একটা না দুইটা ফাংশন ব্যবহার করে যদি আমরা এটাকে সলভ করতে পারি তখন এটাকে বলা হয় সরলীকরণ। তো এখানে কী করে, সমীকরণের বাম দিক থেকে ডান দিকে সলভ করতে হবে এবং প্রথম বন্ধনীর ভেতর কাজ করতে হবে, পূরক এবং নট অপারেশনের কাজ করতে হবে, অ্যান্ড এবং অর অপারেশনের কাজ করতে হবে। মানে সবগুলো অপারেটর ব্যবহার করেই আমাদের কি করতে হবে, এই কাজগুলো করতে হবে। ওকে, বা ওই যে উপপাদ্যগুলো ছিল বা মর্গানের উপপাদ্যগুলো ছিল এগুলো ব্যবহার করে আমরা এই কাজগুলো করবো। সেই কাজগুলো করলে আমাদের কী হবে, বুলিয়ানের যে গেটগুলো ছিল এই গেটগুলো ব্যবহার করে আমরা ছোট ছোট করে সম্পূর্ণ কাজটাই করতে পারবো এখানে।
ওকে, সো দেখো ফার্স্টে আমাদের কি করছে, কতগুলো অপারেশন এখানে দেখাইছে। সো এর মধ্যে থেকে আমি 2টা থেকে 3টা করে দিব, বাকিগুলো হচ্ছে নিজেদের এজডাব্লিউ থাকবে, যদিও আমি পরবর্তীতে এগুলো করিয়ে দেবো। দেখো ফার্স্টে কি করছে, এ বি সি, এ বি বার সি, এ বি সি বার। এখান থেকে দেখো আমি এসি 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 দুটো কমন নিতে পারি। কমন নিলে আমার কি থাকে, বি প্লাস বি বার, বি প্লাস বি বার। এটা মানে আমরা কি জানতাম, একটা যদি জিরো হয় আরেকটা অন হবে, অর্থাৎ আরেকটা অন হলে আরেকটা জিরো হবে, অর্থাৎ এই দুটো মানে আলটিমেটলি কত আসবে, অন আসবে। সুতরাং এটা মানে কি আলটিমেটলি ওয়ান। তো অনের সাথে যদি এসি গুণ করি কত আসবে, এসি এর মানটা আসবে আমরা জানি, তাই না, কারণ এসি এর উপর নির্ভর করে। এখন দেখো এ সি, তো এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে কমন নিতে পারি, তাহলে থাকে কি সি প্লাস সি বার ইন্টু বি, সি প্লাস সি বার ইন্টু বি। এখন আমরা দেখছিলাম কি এ প্লাস এবার বি, এটা মানে কি ছিল, এ প্লাস এবার আর এ প্লাস বি। এইখানেও সেম কাজটা করছে, এখানে লিখছে সি প্লাস সি বার, সি প্লাস বি। তো সি প্লাস সি বার এটা মান কত জানো, ওয়ান। সুতরাং থাকে সি প্লাস বি, সুতরাং সি প্লাস বিটা লিখছে। এতটুকুই হচ্ছে আমরা সলভ করতে পারবো। সুতরাং এতটুকু সলভ করতে পারলে এটাই হচ্ছে আমার এই সলকৃত মান। ওকে, এটার সলকৃত মান কোনটা, এ ইন্টু সি প্লাস বি। সেম এখানে আসি, ডি মর্গানের সূত্র এখানে ইউজ করছে। দেখো এবার বি বার, সি বার ডি বার, এদের মাঝে আবার অ্যান্ড গেট, আবার এদের মাঝে নট। তো আমি যদি বড়টাকে ভাঙাই, বড়টাকে ভাঙালে কি আসবে, আমি দেখছিলাম দুটো যদি গুণাকার থাকে, আমি ধরলাম এটা একটা পার্ট, এটা একটা পার্ট, দুটো যদি গুণাকার থাকে তখন এটাকে ভাঙালে কি আসে, এটাকে ভাঙালে আসে হচ্ছে এদের মধ্যে যোগ আসে। তাহলে এবার বি বার এটার উপর বার, সি বার ডি বার এটার উপর বার। আচ্ছা এবার আসি, দেখো এই দুটো আবার কি আছে, গুণাকারে আছে, এদের উপর আবার ডি মর্গানের সূত্র ইউজ করে বার করছে। তাহলে বার করলে কি আসবে, এটার উপর একটা বার চলে আসবে, এটার উপর অলরেডি একটা বার ছিল, এটার উপর আরেকটা বার, তাহলে এ বারবার প্লাস বি বারবার প্লাস সি বারবার প্লাস ডি বারবার। তাহলে এটাকে আমি ভাঙাইছি, ভাঙাইয়া এটা গুণ ছিল যোগ হয়ে গেছে, আর বার দুইটা ভেঙে দুজনের কাছে চলে গেছে। এখন দেখো আমরা এরকম পড়ছিলাম যে এ বারবার ইজ ইকুয়াল টু এ। সো সেম কাজটা করলাম, এ বি সি ডি নর্মালি আমরা যেভাবে ছিল ওইভাবে লিখে দিলাম। সুতরাং এটাই ছিল আমাদের কি সিম্পলি ফরম্যাটেড লুপ। এখান থেকে অনেকগুলো লুপ ব্যবহার করতে হতো। এই দুটো ফার্স্টে গুণ, এই দুটো পরে গুণ, এটার আবার বার, এটার বার, পরে এটার বার, এটার বার, পরে সম্পূর্ণটা আবার গুণ, গুণ দিয়ে পরে আবার এটার বার। এখন তুমি জাস্ট 3-4টা যোগ করে দিলেই পাইয়ে যেতেছো অ্যান্সারটা। ওকে, বা পেয়ে যেতেছো অ্যান্সারটা আমাদের। ওকে, সো এই যে আজকের জন্য হচ্ছে এইটুকুই। তোমাদের হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে নাও। প্রশ্ন 3, প্রশ্ন 2, একটু স্ক্রিনশট নিয়ে নাও এটা। ওকে, প্রশ্ন 5, প্রশ্ন 6, প্রশ্ন 7 এবং প্রশ্ন 8, সাথে প্রশ্ন 11, 12, 13, 14। ওকে, মাঝের কয়েকটা বোধহয় মিসিং ছিল, 8, হ্যাঁ 9, 10, 9, 10 মিসিং ছিল। আচ্ছা 9, 10 হয়তো বা লাগবে না এই জন্য। ওকে, তো এই 14 পর্যন্ত হচ্ছে তোমাদের কি থাকবে, এলিজিবল থাকবে। একবার হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি 30 সেকেন্ডের জন্য টাইম দিই। আচ্ছা ওকে, আই থিঙ্ক ডান। এইগুলো আমি হচ্ছে আবার পরে করাই দেবো যদি না পারো, বাট আপাতত হচ্ছে এইচডাব্লিউ নিজেরা করবা, এবং আমাকে পরবর্তী দিন আমি জিজ্ঞেস করবো, তোমরা বলবা আমাকে যে কোনটা কোনটা পারো না বা কত পারো না, আমি সেটা সলভ করে দেবো নিজে। ওকে, তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই এই চ্যাপ্টারটা খুব সুন্দর মতন পড়বে এবং ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকের জন্য আল্লাহ হাফেজ।